এই মুহূর্তে বোধহয় পশ্চিমবঙ্গের পক্ষে খুব একটা সেন্সিটিভ টার্ম। তো এখন ধরুন পঞ্চায়েত ব্যবস্থা এবং তার সাথে উন্নয়ন, এই ব্যাপারটা মিলে একটা ধরুন যুগলবন্দির মতো ব্যাপার। এটার মধ্যে কি কোনো দ্বন্দ্ব থেকে যাচ্ছে? আমি অন্তত কোনো দ্বন্দ্ব দেখি না, কারণ মুখ্য লক্ষ্য হচ্ছে উন্নয়ন, গ্রামের চেহারা পাল্টানো, গ্রামের মাছগুলোকে নতুন জীবনের স্বাদ দেওয়া। এবং যেটা বলা হচ্ছে যে পঞ্চায়েতের মধ্যবর্তীতায় যদি প্রশাসনকে বিকেন্দ্রিত করা যায়, সাধারণ মানুষকে, গাঁয়ের মানুষকে প্রশাসনের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে নেওয়া যায়, তাহলে উন্নয়ন দ্রুততর হবে। সুতরাং আমার মনে হয় যে উন্নয়নের চরিতার্থতার জন্যই পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন। আর উন্নয়নের সঙ্গে আরেকটা প্রশ্ন তো জড়িয়ে থাকে, সেটা হচ্ছে বৈষম্যের দূরীকরণ। সেটা তো উন্নয়নের নিশ্চয়ই একটা শর্ত। যে মুহূর্তে আমরা বলছি যে গ্রামের গরিব মানুষগুলোকে ক্ষমতার অলিন্দে প্রবেশ করাবো, আমি পরোক্ষে কেন প্রত্যক্ষভাবে এটাও বলছি যে যে ধরনের সামাজিক অসাম্য আছে তার সঙ্গে সঙ্গে দূর হবে এই ব্যবস্থার মধ্য দিয়ে। এইটা মানে প্রকৃতপক্ষে কতটা হচ্ছে সেই জায়গাটা আমি বলছি। কারণ একটা ব্যাপার হচ্ছে যে দলীয় বা যিনি দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হচ্ছেন, উন্নয়নের ক্ষেত্রে সেই দৃষ্টিভঙ্গিটা কতটা নিরপেক্ষ থাকছে। জ্যোতিবাবু একটি কথা বারবার বলতেন যে যারা আমার সঙ্গে নেই, আমার তো উদ্দেশ্য হবে তাদের আমার পাশে এনে জড়ো করা। সুতরাং উন্নয়নের একটা বড় লক্ষ্য তো হবে যারা এতদিন আমাদের পছন্দ করেনি তাদের কাছে গিয়ে প্রমাণ করিয়ে দেওয়া যে আমরাও তাদের মঙ্গল চাই, তাদের শুভ চাই। এবং সেটা অন্তত পশ্চিমবাংলার এখন যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন তারা বারবার এই কথাটা বলেছেন যে গ্রামীণ উন্নয়নে, কেন যে কোনো উন্নয়নে লক্ষ্য হবে ঔচিত্য, সমতা। এবং সেই ঔচিত্যর যে নিক্তি, তাতে আমার একতা যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন তারা কিছুতেই বাদ করতে পারেন। আমি তাদের আমার সঙ্গে একত্রিত করবার চেষ্টা করি। না, এটা তো ধরুন এটা তো মানে আমি বলবো এটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, কিন্তু সেই লক্ষ্যে কতটা কাছাকাছি আমরা যাচ্ছি বা যেতে পারছি, প্রশ্নটা সেটাকে নিয়ে মূলত। সেটা তো ধরুন, আমি তো গ্রামাঞ্চলে ঘুরে বেড়াই না, অন্তত গত 10-15 বছর আমার তেমন সুযোগ হয় না। তবে বিভিন্ন সূত্রে যে খবর পাই যে হ্যাঁ, এখানে এলোমেলো কিছু অপূর্ণতা আছে, এখানে এলোমেলো কিছু অনৌচিত্য আছে, ইতস্তত কিছু এমনকি দুর্নীতিও বাধা বেঁধেছে। কিন্তু সব মিলিয়ে তাও মনে হয় যে একটা মস্ত পরিবর্তনের জোয়ার তো শুরু হয়ে গেছে। এখন যে সমস্ত অসম্পূর্ণতা কিংবা গ্লানি চোখে পড়ছে, আমার ধারণা সাধারণ মানুষের চেতনার মান যত উন্নত হবে, মানুষরা নিজেরাই তখন এটা দেখবেন যে তাদের জন্যে বরাদ্দ যে টাকা পয়সা কিংবা সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, সেগুলো যেন আঁকা বাঁকা পথে উধাও হয়ে না যায়, তো দেখতে হবে। এবং আমাকে অনেকে এটাও বলে যে গ্রামে একটি নতুন মোরাল সমাজ তৈরি হচ্ছে, হয়তো খানিকটা পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়েই হচ্ছে। কিন্তু এটাও তো হ্যাঁ, এটা হতে পারে। আমাদের যে ধরনের সমাজ ব্যবস্থার মধ্যে আছি
এ ধরনের হতে পারে মাঝে মাঝে, কিন্তু সেখানে দুদিকেই একটা দায়িত্ব এবং কর্তব্য থেকে যায়। প্রথম, রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন তাদের সতর্ক দৃষ্টি রাখা, প্রয়োজন হলে নির্দয় হওয়া, এবং দ্বিতীয়, নিচের তলার মানুষ যারা আছেন, গ্রামে যারা একেবারে প্রত্যক্ষ উপস্থিত আছেন, তাদেরও এটা দেখা। এবং এটা তো যে অনেক সময় যেটা হয়, আমরা তো দেখেছি এটা হয় যে কোনো হয়তো পঞ্চায়েত প্রধান একটা টিউবওয়েল বসাতে হবে, তার নিজের বাড়ির উঠোনে টিউবওয়েলটা বসিয়ে দিলেন, কিন্তু তার পাশাপাশি এটাও হয়েছে যে এই সমস্ত জিনিস চাপা থাকে না, এবং 6 মাস হোক, 8 মাস হোক, 2 বছর হোক, মানুষই সেই পাড়াপড়শির এই জড়ো হয়ে এই ধরনের অনাচারের একটা বন্ধের ব্যবস্থা করতে পারেন। সুতরাং আমি হাল ছেড়ে দিইনি। আমি বলবো যে একটা একটা পরীক্ষা চলছে, পরীক্ষার কতগুলো অশুভ প্রবণতা হয়তো দেখা দিয়েছে এখানে ওখানে, কিন্তু যদি ওপর নিচ দুতরফেই নজর থাকে, এগুলোকে নিশ্চয়ই সুষ্ঠু, এই সমস্যা নিশ্চয়ই সুষ্ঠু সমাধান করা যাবে। আর যদি ওপর দিকেও সততা থাকে আর নিচের দিকেও গা ছেড়ে দেওয়া থাকে, তাহলে ওই শূন্য কথা। একটা মানে আমার একটা, যদিও এটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা থেকে কোনো কিছু সিদ্ধান্ত করা যায় না, তবে আমি আপনাকে আগে একবার বলেওছিলাম, বা আমি বলছি এখানে, যে বছর 2 আগে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে, তো সেখানে একটা ওয়ার্কশপে আমি যোগ দিয়েছিলাম। সেখানে সরকারি আধিকারিক এবং অন্য পক্ষে জেলা পরিষদের কিছু কর্মাধ্যক্ষ বিভিন্ন দপ্তরে, তো সেখানে একটা খুব সুন্দর একটা ওয়ার্কশপ হচ্ছিল, এবং ওয়ার্কশপের শেষ দিনে 2টো গ্রুপ করে যেরকম গ্রুপ ডিসকাশন হয়, তো সেরকম হচ্ছিল। তো ঘটনাচক্রে সেখানে আমি যে জেলাতে থাকি, উত্তর 24 পরগনা জেলা পরিষদের কোনো একটা দপ্তরে কর্মাধ্যক্ষ, সিনিয়র লোক, খুব বয়স্ক প্রাজ্ঞ লোক, এবং তিনি একটা গ্রুপে ছিলেন এবং আমি আরেকটা গ্রুপে ছিলাম। তো সেখানে একটা এত তিক্ত অভিজ্ঞতা আমার হলো, সেখানে আমি এই কথাটা, এটা যেহেতু একদম এটিআইয়ের অন্দরমহলের ব্যাপার, এখানে কোনো সাংবাদিকও নেই, কোনো কিছু নেই, এবং এটিআইয়ের ডেপুটি ডিরেক্টর যিনি ট্রেনিং আছেন, তিনিও সেখানে উপস্থিত আছেন। তো সেখানে আমাদের এটা বলতে বলা হয়েছিল, এবং আমরা এরকম একটা, আমি এবং আমার গ্রুপের যারা ছিলেন তারা এরকম একটা কথা বলেছিলেন যে আমরা এটা মানে অহরহই দেখছি যে শুধু গ্রামাঞ্চলে নয়, শহরাঞ্চলেও যে ওয়ার্ডে বা যে অঞ্চলে আমার ভোটটা পাই না আমি, সেখানে আমি সেখানকার রাস্তায় পিচ পড়ে না, সেখানকার রাস্তায় আলো জ্বলে না, এবং গ্রামের ক্ষেত্রেও এটা অনেকটা সত্যি। তো এই কথা বলার পরে আর যেটা বক্তব্য ছিল যে জনপ্রতিনিধিদের উপরে অনেক অনেক বেশি দায়িত্ব অর্পিত হয়েছে, কিন্তু সেই দায়িত্ব গ্রহণ করার মতো জায়গায় সবাই আছেন কিনা। তো এই কথাটা প্রায় বলার সঙ্গে সঙ্গে সেই বিশিষ্ট যে কর্মাধ্যক্ষ, তিনি প্রায় ভীষণ রকমভাবে আক্রমণাত্মক হয়ে আমাকে প্রায় কলার চেপে ধরে মঞ্চ থেকে নামিয়ে নেওয়ার মতো ব্যাপার হলো, এবং একটা তিক্ত অভিজ্ঞতা। তো এটা আমার কাছে খুব খারাপ লেগেছিল যে এটা তো একটা, এবং যিনি ওখানে আমাদের ট্রেনিংয়ের কোঅর্ডিনেটর ছিলেন, তিনিও আমাকে সমর্থন করলেন এই জায়গা থেকে, যে এটা একটা আলোচনার জায়গা, এখানে এতটা মানে অ্যাগ্রেসিভ হয়ে আক্রমণাত্মক। তো এই ব্যাপারটা আমার বলছি যে তাহলে আপনি তো সমর্থন পেয়েছেন। হ্যাঁ, আমি সমর্থন পেয়েছি, কিন্তু যার উপরে মানে যিনি এই কাজটা করলেন তিনি কিন্তু ওই দলে পড়েন, অর্থাৎ যার সংশোধনের ব্যাপারটা থেকে যাচ্ছে। সেটা আমি পুরনো একটু আগে যা বলেছি তারই পুনরুক্তি করতে পারি, যে এ ধরনের এখানে ওখানে এই ধরনের প্রবণতা হয় দেখা দিতে পারে, কিন্তু এটা সকলেরই দায়িত্ব। ওপরে যারা আছেন নেতৃস্থানীয়, তাদেরও দায়িত্ব যে নির্দয় হওয়া, নজর রাখা। আবার অন্য পক্ষে মানে যারা একেবারে তৃণস্তরে আছেন, তাদেরও একটু সাহসী হতে হবে, এবং দরকার হলে হয়তো সাময়িক অসুবিধার মধ্যে পড়েও প্রতিবাদ জানাতে হবে। প্রতিবাদ ছাড়া কোনো সমাজের চেহারা পাল্টায়। আরেকটা কথা, সেটা হচ্ছে যে পঞ্চায়েতের ব্যবস্থা ধরুন 25 বছর ধরে চলছে। এখন বোধহয় বছর 6-7 আগে এরকম একটা ব্যাপার এসেছিল যে তৃণমূল স্তর থেকে পরিকল্পনা
একটা উঠে আসার একটা ব্যাপার ছিল বোধহয়, সম্ভবত নাম একটা পরিভাষায় কিছু ছিল, পার্টিসিপেটিভ প্ল্যানিং বা এরকম একটা কিছু ছিল, এটা গ্রাসরুট স্তর থেকে উঠে আসবে। তো গত 20-25 বছরে পঞ্চায়েত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পকে রূপায়ণ করেছেন, ঠিক কথা, উন্নয়ন প্রকল্পকে রূপায়ণ করেছেন, কিন্তু তৃণমূল স্তরে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে ধরুন কেরালাতে যে পরীক্ষাটা হয়তো কিছুটা সফল হয়েছে, পশ্চিমবাংলার ক্ষেত্রে কি সেইটা এখনো, সেই পরীক্ষা কি আদৌ এসছে না, সেই পরীক্ষা এখনো? কেরালাতেও তো একটা রাজনৈতিক পরিবর্তন হয়ে গেছে সম্প্রতি, সুতরাং আপাতত অবস্থাটা খুব অনিশ্চিত। আর আমাদের এখানে হতে পারে যে এক ধরনের গাছাড়া ভাব এসে যেতে পারে এখন, এবং সেটা যাতে না হয় সেটাই চেষ্টা করতে হয় সবাই মিলে। এবং এটাই তো হচ্ছে যে আমরা বলি যে সংকট, এবং এটাও হতো যে গ্রাম উন্নয়নের সংকট একটা, যে আমরা এটা হয়নি যে আমরা মানে স্থানীয় ভিত্তিতে যথেষ্ট সম্পদ সংগ্রহ করতে পারছে না, যে কারণেই হোক, এবং সেটা পারছে না বলেই যে নতুন নতুন প্রকল্প ওই তৃণমূল স্তরে উদ্ভাবন করা যাচ্ছে না। একটা পারস্পরিক সম্পর্ক আছে, এবং এগুলোই তো যে আমরা যখন চিন্তা করবো একসঙ্গে মিলে আলোচনা করবো, এই জিনিসগুলো আলোচনা করব, এবং ধাক্কা খেতে হবে। আমি বলবো যেখানে যদি সেরকম উন্নতি না হয় এবং লোকেদের একটা আলগা ভাব এসে যায়, তাহলে একটা গণতান্ত্রিক পরিবেশে তারা ধাক্কা খাবেন, তাদের সাধারণ মানুষই শিক্ষা দেবেন, এবং সেই শিক্ষা থেকে তারা ভবিষ্যতে আরো সতর্ক হতে শিখবেন। কিন্তু যেটা মানে আমি বলতে চাইছি এই জায়গাটায়, যে পঞ্চায়েতের ভূমিকাটা তো এখন দাঁড়িয়ে গেছে 25 বছর পরে, যে শুধুমাত্র কেন্দ্রীয় প্রকল্পগুলোর রূপায়ণ। না, আমি তো মেনে নিলাম আপনার কথা যে কিন্তু তৃণমূল যে পঞ্চায়েত যথেষ্ট ভালো কাজ করছে না, অতএব পঞ্চায়েতকে বঙ্গোপসাগরে বিসর্জন দাও, না, এটা তো কোনো নীতি হতে পারে না। সেটা আমি বলছি না, এটা মানে এটা হচ্ছে পঞ্চায়েতকে আরো শুদ্ধ কি করে আরো সংহত শুদ্ধ করার জায়গা থেকে কথাটা বলা। সমস্যা সেখানে ধরুন 25 বছর একটা জায়গায় পঞ্চায়েত ব্যবস্থা একরকম ভাবে চলেছে বা চলছে, এখন কি তার একটা পুনর্মূল্যায়নের ব্যবস্থা জায়গা কি তৈরি হচ্ছে না ক্রমশ, যে পুনর্মূল্যায়ন ওই জায়গা থেকে? যারা এখন নেতৃত্বে আছেন, নায়কত্বে আছেন, তাদের সঙ্গে কথা বলতে হবে এই সমস্ত ব্যাপার। আমরা তো বৃদ্ধ মানুষ, আমরা এখন বাইরে থেকে মোটামুটি নিরীক্ষণ করি। আরো আছেন একটা প্রশ্ন? আরেকটা আছে, যেটা হচ্ছে যে আপনি বিভিন্ন লেখার পত্রেও লিখেছেন যে উন্নয়ন বা শিল্পায়নের যে কথা বলা হচ্ছে, তো সেখানে সরকারি রাষ্ট্রায়ত্ত পুঁজি সেটা যদি কোনো জায়গায় বিনিয়োগ না হয়, মানে রাষ্ট্রায়ত্ত আর্থিক সংস্থাগুলো তারা যদি পশ্চিমবঙ্গে বিনিয়োগে এগিয়ে না আসে, তাহলে বেসরকারি পুঁজিদের হয়তো সেভাবে এগিয়ে আসবে না, এটা আপনি অনেক জায়গায় বলেছেন। তো এইটা একটু ব্যাখ্যাটা। আমার মতের ব্যাপারে খুব স্পষ্ট যে যারা আমাদের বেসরকারি মালিকানায় আছেন, এই স্বাধীনতার পর তো 50 বছর হয়ে গেল, এদের ওই বাংলা ভাষায় যে কথাটা মুরদ, এদের মুরদ খুব কম। এরা কথা বেশি বলেন, কাজ তেমন করতে পারেন না। কারণ এরা বড় বেশি পরস্য নির্ভর। এরা 1980-85 সাল পর্যন্ত সরকারের উপর নির্ভর করেছিলেন। সরকার আমদানির উপর নিয়ন্ত্রণ রেখেছিলেন, সুতরাং এই দেশের বাজারে বেসরকারি মালিকরা তাদের জিনিস বিক্রি করতে পারতেন, কারণ বাইরের থেকে জিনিস আসতো না, প্রতিযোগিতার কোনো ব্যাপারে ছিল না ইত্যাদি। কিন্তু এই যে করতেন, কিন্তু বিনিয়োগ করতেন, বিনিয়োগের টাকাটাও কিন্তু প্রধানত আসতো সরকারি খাত থেকে। এরা যে হয়তো নিজেরা একটা নতুন কারখানা খুললেন, তার হয়তো শতকরা 10 ভাগ টাকা তারা নিজের পকেট থেকে দিলেন, বাকি 90 ভাগ টাকা কোনো আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে এসছে। কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠান, জাতীয়
বিমা কর্পোরেশন ইত্যাদি ইত্যাদি এ সমস্ত জায়গা থেকে। সুতরাং এদের উপর নির্ভর করে যে এরা এসে কিছু করবে, যেখানে রাষ্ট্র পিছিয়ে যাচ্ছে, রাষ্ট্র বিনিয়োগ করছে না, এটা দুরাশা। এখন এরা কি বলছেন? এরা নির্ভর করিয়াছেন বিদেশিরা এসে আমাদের এখানে বিনিয়োগ করবে। বিদেশিরা তো আসছে না। বিদেশিদের কাছে যত না দাসখত থেকে যেটা হোক ততটা তেমন জোর গতিত বিশ্বকে বিদেশিরা আসছে না। সুতরাং আমার মনে হয় না যে এই যেটা বিকল্প একটা কাঠামো বলা হচ্ছে যে বিদেশিদের টাকায় বেসরকারি মালিকরা দেশে শিল্পায়ন করবেন, সেটা সেরকম একটা প্রতিশ্রুতির উপর খুব বেশি ভরসা রাখা যায় এখানে। এবং সেই সঙ্গে আরেকটা প্রশ্ন যেখানে হচ্ছে যে মানে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রেও আর্থিক সংস্থাগুলো তো অনেক সংস্থা তো এমনি মানে সরাসরি বিলগ্নীকরণের পথেই চলে যাচ্ছে, আর সেই সঙ্গে অন্যান্য আর্থিক সংস্থাগুলোরও অবস্থা খুব মানে নয় মানে। কিন্তু এগুলো নিয়ে আর বাড়তি কথা বলে বিশেষ লাভ নেই, কারণ দেশের মানুষ এখন আমাদের যা রাজনৈতিক কাঠামো তাতে হচ্ছে যে প্রধান আর্থিক সিদ্ধান্তগুলি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, এবং কেন্দ্রীয় সরকারের চরিত্র নির্ভর করে গোটা দেশের মানুষের রাজনৈতিক চেতনার ওপর। গোটা দেশের অধিকাংশ মানুষ হচ্ছেন এখন পিছিয়ে পড়া, একটা বড় অংশের মানুষ তারা পুরাণের রাজ্যে বিচরণ করছেন। এখন এই মানুষরা যদি স্থির করেন যে হ্যাঁ আমরা এদের আমরা পছন্দ করি কারণ এরা আমাদের পুরাণে নিয়ে যাবি, এদের আমরা পছন্দ করি কারণ এরা বিদেশিদের সঙ্গে খাতির করে আমাদের অবস্থার মোড় ফেরাবে, তাহলে আর কিছু করবার নেই। আমাদের আপাতত আঙুল চুষতে হবে যতদিন পর্যন্ত এই ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের চেতনার মান 5,000 10,000 বছর এগিয়ে আসে। তাহলে এই যে মানে বলা হচ্ছে যে নতুন বিশ্বায়ন বা মুক্ত অর্থনীতির ফলে মানে বিভিন্ন রাজ্য সরকারগুলো বা তারা খুব সুবিধাজনক অবস্থায় রয়েছে, যে যারা বলেন তাদের কাছে গিয়ে প্রশ্ন করুন, আমাকে করে লাভ নেই। সেটা বোধহয় খুব বাস্তবসম্মত এই চিন্তাটা নয়। আমার তো মনে হয় না, আমি তো আর এখন নেই, একজন সক্রিয় যোদ্ধা নই, সুতরাং কারোর সঙ্গে আমি তরবারি নিয়ে লড়তে যাব না। যে যার মত নিয়ে আছেন, আমার মতটা আমি প্রচার করবার চেষ্টা করব গণতান্ত্রিক পরিবেশের মধ্যে যতটা পারি, আর আমার ক্ষীণকণ্ঠ যতদূর পৌঁছবে, না পৌঁছলে অপেক্ষা করে ছাড়া গতি নেই। বেশি যদি ডুববার হয় আপাতত ডুববে। আচ্ছা, আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে মানে এই প্রসঙ্গের বাইরে, সেটা হচ্ছে যে মার্ক্সবাদের মানে তাত্ত্বিক দিক দিয়ে যত আলাপ আলোচনা চর্চা হয়েছে আমাদের দেশে, তো প্রায়োগিক দিকটা নিয়ে ঠিক সেভাবে ততটা কি নিয়ে, মার্ক্সবাদের প্রায়োগিক দিকটা প্রয়োগগত দিকটা নিয়ে ঠিক ততটা মানে এটা এই আলোচনাটা বিকশিত হলো না। সেটা আপনার সেটা হবে কারণ সমস্যাগুলো দেখা দিলেই সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়। এখন আমাদের তো মার্ক্সবাদ থেকে তো আমরা বহু যোজন দূরে আছি, সুতরাং সে প্রায়োগিক দিক নিয়ে আমাদের মাথা ঘামার দরকার হয়নি। এখনো এই 25 বছর একটা রাজ্যে একটা তথাকথিত বামফ্রন্ট সরকার আছে, কিন্তু এটা আর যাই হোক, এটা তো মার্ক্সবাদ নয়, এটা আমরা আছি একটা গণতান্ত্রিক সামন্ততান্ত্রিক ব্যবস্থার একটা বাম চেতনা সম্পন্ন সরকার আছে, কিন্তু এই সরকার এদের মার্ক্সবাদ প্রয়োগ করবার কোনো অধিকার নেই, ক্ষমতা নেই। প্রয়োগ করবার চেষ্টা করলেই তাকে উৎখাত করে দেওয়া হবে। সুতরাং আমার মনে হচ্ছে যখন সমস্যাটা মাথা চারা দেবে, সমস্যার সূত্রগুলো, সমাধানের সূত্রগুলো তখন আস্তে আস্তে বেরিয়ে আসবে, তখন সেই চিন্তাগুলো শুরু হবে। এবং যেটা এই যে 1917 সালের বিপ্লবের আগে মার্ক্সীয় তত্ত্বে যে একটা সমাজতান্ত্রিক সরকার কোনো রাষ্ট্রে কী করে চালানো হবে,
তা নিয়ে কোনো রকম আলোচনা হয়নি, বিশেষ কোনো রকম আলোচনাই হয়নি। এবং সেটা লোকেরা ঠেকে শেখে, দেখে শেখে এবং একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে শেখে, যেটা হচ্ছে যে বিপ্লবের পর সোভিয়েত দেশে যে ধরনের বিতর্কে ঢেউ এসেছে, ঢেউয়ের পর ঢেউ, সে নানা ধরনের যে কৃষি ক্ষেত্রে মানে কি গতিতে কিন্তু পরিবর্তন আনা হবে এবং শিল্প কোন ধরনের চেহারা নেবে, দেশটাকে আমরা বৈদেশিক বাণিজ্য করব কি করব না, এবং প্রশাসনের চেহারা কি হবে, এ সমস্ত নিয়ে আলোচনা হয়েছে এবং তার থেকে কতগুলো সিদ্ধান্ত পৌঁছেছে। সেই সিদ্ধান্তগুলো থেকে প্রথম দিকে হয়তো তারা কিছু সুফল পেতে শুরু করেছিলেন, শেষের দিকে সেই তেমন ধারা সুফল পাননি। তার কারণগুলো নিয়েও এখন আলোচনা হচ্ছে। অন্যদিকে চীনে আবার নতুন করে একটা বিকল্প রাস্তা খোঁজার চেষ্টা করছে। কিউবাতে সম্পূর্ণ অন্য পরিবেশে তারাও একটা এক ধরনের চেষ্টা চলে যাচ্ছে। সুতরাং অনেক রকম এখন বিভিন্ন ধরনের পরীক্ষা চলছে এবং এগুলো কতটা মার্ক্সবাদ তত্ত্বটাকে নিখাত রেখেছে, কতটা সাময়িক পরিস্থিতির সঙ্গে বোঝাপড়া করে এই প্রয়োগগুলো চলছে, সেগুলো হচ্ছে মানে বিশদ গবেষণার ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে সংকট দেখা দিলে এবং মার্ক্সবাদেও যদি সংকট দেখা যায় তাহলে প্রশ্নগুলো লোকেরা করতে শুরু করে। আমাদের দেশে এখন আমরা সংকটের মধ্যে পড়িনি, কারণ মার্ক্সবাদের কাছাকাছি আমরা পৌঁছইনি। হলো, হয়ে গেল আর কি? হ্যাঁ, না আরেকটু বলতে হবে। আরেকটু আছে। আপনি কি এটা আপনার ওখানে বসলে যদি সুবিধা হয় তাহলে না না এখানে ঠিক আছে, লাগিয়ে নিতে পারেন। আমার গলা পৌঁছবে, আমার গলা নিয়ে পৌঁছবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই মুহূর্তে ধরুন পশ্চিমবাংলা তো বটেই, ভারতবর্ষের ক্ষেত্রে ধরুন সন্ত্রাসবাদ বা মৌলবাদ, সাম্প্রদায়িকতা, এইসব কথা তো খুব দুটো প্রাসঙ্গিক বিষয়। তো এই ব্যাপারটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে বা চলছেও, কিন্তু আমি বলছি যে এই তথাকথিত মৌলবাদীদের বা সাম্প্রদায়িকতার যে বিস্তার, তো এখানে কি এমন একটা ব্যাপার আছে, মানে আমাদের যদি দেখি আমরা যে আমাদের বামমহল, বামপন্থীরা, মানে বামপন্থীরা ধর্ম বা ধর্মের ব্যাপারটাকে নিয়ে কোনো নির্দিষ্ট অবস্থানে কি আসতে এখনো পর্যন্ত পেরেছেন বা পারেননি বলেই কি তাদের কিছুটা দায় থেকে গেল? এখন আমি তো আগেই বললাম যে যদি দেশের বেশিরভাগ মানুষ পুরাণের অন্ধকারে ফিরে যেতে চায় তাহলে একা পশ্চিমবঙ্গে লড়াই করে বেশি দূরে কোনো যাবে না। এবং যদি এই ভারতবর্ষের অন্যত্র সাধারণ মানুষ গণতান্ত্রিক নির্বাচনের মধ্যবর্তীতা এমন সব নেতাদের ক্ষমতায় পৌঁছে দেয় যারা উগ্র হিন্দুত্বে বিশ্বাস করে এবং যারা তার পাশাপাশি ওই মার্কিন সাম্রাজ্যবাদকে দুহাতে আলিঙ্গন করতে দৃঢ়কল্প, তাহলে অনেক রকম সমস্যা তো দেখা দেবেই। আমরা সেই সমস্যার এখন একেবারে মুখোমুখি হচ্ছি। এখন এই অবস্থায় আমার মনে যেটা চিন্তা যে বামপন্থীদেররা এখানে কোনো রকম যে উগ্র ধর্মান্ধতার সঙ্গে কোন রকম বোঝাপড়ায় শিখতে চান উচিত হবে। এবং যেটা দুঃখ অন্যত্র যে আমরা এই 25 বছরেও পশ্চিমবাংলায় সংস্কার, ধর্মীয় সংস্কারের এবং ধর্মীয় কতগুলো অকারণ কতগুলো রীতিনীতির বোঝার হাত থেকে নিজেদের রক্ষা করতে পারি না। এখানে আমরা এক ধরনের, আমি বহু জায়গায় লিখেছি যে কেন হবে সরকারি দপ্তরে কেন হিন্দু দেবদেবীর মূর্তি দেখা যাবে,
সরকারি তাদের লিফটে কেন কালী মূর্তিকে ধূপধুনো দেওয়া হবে? সরকারি গাড়িতে চলছি, সেখানে কেন আবার ওই একটা শিবের কি কালীর মূর্তি থেকে থাকবে? আলো দেওয়া থাকে। তারপরে কেন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে হাফ ছুটি কিংবা পুরো ছুটি দেওয়া হবে? কিংবা এই যে এই মুহূর্তে যা হচ্ছে, রাস্তা আটকে দুর্গা পুজোর সমারোহ কেন হবে? এগুলো নিয়ে যেটা হচ্ছে প্রতিযোগিতামূলক গণতন্ত্র। আমাদের মধ্যবিত্ত মানুষকে আমাদের সঙ্গে রাখতে হবে। আমাদের চেতনার যতটাই গিয়েছে, সাধারণ মধ্যবিত্তের চেতনা ততটাই এগোয়। তাদের এই মুহূর্তে যদি বলি দুর্গাপূজা রাস্তা আটকে দুর্গাপূজা করতে দেব না, কিংবা যদি বলি হ্যাঁ এই দুর্গাপুজোর প্রতিমা রাত বিজয়া দশমীর দিন রাত 12টার মধ্যে বিসর্জন দিতে হবে, এখন এগুলো করতে গেলে লোকেরা ভয় পান যে আমরা যদি আটকে দিই, আমাদের যারা প্রতিপক্ষ আছেন, রাজনৈতিক প্রতিপক্ষ, তারা হয়তো বলবেন আমরা দুর্গাপূজা রাস্তা আটকে করতে দেব, আমরা 1 সপ্তাহ 10 দিন দুর্গাপূজা টিকিয়ে রাখতে, দুর্গাপুজোর প্রতিমা বিসর্জন না দিয়ে টিকিয়ে রাখতে দেবো। তখন লোকের ভয় পায়, এবং ভয় পেয়ে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কিছুটা অস্বাচ্ছন্দ্য আছে, কি দরকার কাটিয়ে এদের আপাতত খুশি রাখে। এখন এখানে আমার মনে হয় যে এই খুশি রাখার যে প্রক্রিয়া, সেটার থেকে খুব একটা যে সুফল হচ্ছে তা নয়। আমাকে আমার একজন যুগোস্লাভ বন্ধু, আজ ওরা বেশ কিছুদিন আগে, আমাদের তখন প্রথম যুক্তফ্রন্ট সরকার, আমার বহু পুরনো বন্ধু, ওরা অস্ট্রিক এসেছিল। ওরাও খুব অনেক আশাবাদী যে একটা বামফ্রন্ট সরকার, একটা লাল সরকার পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত হয়েছে। ঘুরে দাঁড়ালো, সন্ধ্যাবেলা আমার বাড়িতে খেতে এলো, এখানে একেবারে এখানে এত দেবদেবী, এত পুজোর সমারোহ, তাকে ঘাবড়ে গেল। সুতরাং গুজরাট নিয়ে আমাদের তেমন বেশি নামটা পড়াও খুব বেশি যৌক্তিকতা নেই, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরাও আচরিক ক্ষেত্রে সংস্কৃত করতে না পারছি এই যুগে। কিন্তু ধরুন আমি যেটা বলতে চাইছিলাম, এটা তো ঠিকই আছে, এটা বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চাইছেন, কিন্তু মানে এই যে বিষয়টা, ধর্ম, তার রীতিচর্চা, তার সংস্কার, এই বিষয়গুলোকে আমরা সরকারের ব্যাপারটা ছেড়ে দিই। সরকারে না থাকার, আমি সাধারণভাবে বামপন্থীরা ধরুন আজকে 70 বছর 75 বছর ভারতবর্ষে শক্তি হয়ে রয়েছে। বামপন্থী আন্দোলন এটা একটু বেশি সরকার নির্ভর হয়ে গেছে। সরকারটা করা করে, কিন্তু আমার ঘটনা সরকারের পাশাপাশি সরকারের কিছু কিছু কর্তব্য আছে, কিছু করণীয় আছে, সরকারের কিছু কিছু সামর্থ্য আছে, কিন্তু যেটা আছে যে সামাজিক সংস্কার, হ্যাঁ, সেটা হচ্ছে কিন্তু রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব, এবং সেটা রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব। সরকার হয়তো কোনো কোনো জায়গায় এগোতে পারছে না, সেখানে ওই আর কি একটা সময় বেছে নিতে হবে। আমি বলবো যে এটা হচ্ছে সাধারণ কতগুলো কুশলতার ব্যাপার। আমি কতগুলো আপাত অপ্রিয় সিদ্ধান্ত নিতে পারি নির্বাচনে জেতার পরের 1 বছর 2 বছর, আমি তখন নেব। তারপরে না হয় 1 বছর কিছুটা এগিয়ে গেলাম, তারপর বাকি 2-3 বছর যে কাজগুলো করলাম সেগুলো বোঝালাম সবাইকে এই কারণে করেছি। ততদিনে হয়তো মানুষের মনের বিক্ষোভটা মিটে যাবে, তারপর আবার নির্বাচনে জিতলাম। আমি এই প্রতিযোগিতামূলক গণতন্ত্রের কাঠামোর মধ্যে থেকে এগোতে যাই সেটা ভাবছি। এই যে যেমন বলা হয় যে সরকারি ব্যবস্থা প্রচুর দুর্নীতি আছে, এখানে আমি বলি যে দুর্নীতি যখন নির্বাচনে জিতছে তখন সেই মুহূর্তে শক্ত হাতে দুর্নীতি দমন করবার কতগুলো পদক্ষেপ নিতে হবে, নেওয়া উচিত। তখন নেওয়া অনেক সোজা।
কিন্তু যতই নির্বাচন কাছাকাছি আসবে তখন আবার একটু হিসেবটা একটু অন্যরকম করতে হবে। তবে এখানে শেষ পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বের বিচক্ষণতায় শেষ কথা বলবো, বাস কত মার কত। ঠিক আছে, হোক না, কথাবার্তা হোক না। হোক না, কি আর কি হবে, বেশি কথা বলে কোনো লাভ নেই, একই কথা বলতে হবে। সেই সঙ্গে আমি বলছি এই ধরুন এই যে সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতা, সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতা বা সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা, আমি মানে বিচ্ছিন্নতার কোনো আলাদা করে ব্যাপারটা দেখছি না, কারণ এক জায়গায় সাম্প্রদায়িকতা হলে আরেক জায়গায় হবে, এটাও প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা হবে। কিন্তু এটা হচ্ছে যেটা আমরা ছেলেবেলায় দাঙ্গা দেখেছি, সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের শহরে যে কি হতো, দাঙ্গা তারপর কি হতো, মানে একটা বড় দাঙ্গা, আগুন লাগানো, সংঘবদ্ধ আক্রমণ শেষ হয়ে গেল, তারপর যা হলো ওই ছোড়া ছুরি ছোড়া মারা। ওরা কথাটা মেরেছে, ওরা 45টা ছুরি মেরেছে, আমরা 53টা মেরেছি, আমরা আজকে জিতেছি। ফুটবল খেলার মতো ব্যাপার হতো। আচ্ছা, ওরা 53টা মেরেছে, আচ্ছা কালকে আমরা বদলা নেব, আমরা কালকে 65টা মারব। কিন্তু খারাপ লাগার ব্যাপারটা এই জায়গাতে যে মানে হিন্দু মৌলবাদী শক্তি যারা সরকারে রয়েছে, তো তারা কিন্তু, আমি কেন্দ্রীয় বা রাজ্য বলছি না, তারা কিন্তু যেভাবেই হোক একটা একটা করে তাদের গোপন অস্ত্রগুলো আস্তে আস্তে বার করতে আরম্ভ করেছে। এবং সেদিক দিয়ে দেখতে গেলে তারা যেটা বিশ্বাস করে বা তাদের যেটা নীতি, সেই নীতিতে ওদিক দিয়ে চিন্তা করতে গেলে তাদের আদর্শের প্রতি তাদের নিষ্ঠ রয়েছে তারা। আমি বলেছি এমনকি পুলিশের মধ্যে আমি জানি সাম্প্রদায়িক, আমি তো অনেক রকম আছে। আমি একটা ঘটনার কথা কোথায় যেন লিখেছিলাম, যে আপনার কলকাতার একজন যুগ্ম কমিশনার ওই 31শে অক্টোবর ইন্দিরা গান্ধীর দিন আমার সঙ্গে আপনি দেশে আপিলে চেপিলে লিখেছেন হয়তো। কিন্তু কিন্তু কথা হচ্ছে যে বামপন্থীরা 25 বছর বা তারও আগে এখানে তো পশ্চিমবাংলায় আজকে সরকার 25 বছর, কিন্তু তার আগেও তো পশ্চিমবাংলা বামপন্থী আন্দোলনের পীঠস্থানই ছিল। এখানে বামপন্থীরা হয়তো ক্ষমতায় থাকেননি, বা কিন্তু প্রভাব প্রতিপত্তির জায়গাটা যথেষ্ট ছিল। ওই তো বললাম যে এখন ভয় খায়, ভয় খেতে হয় অনেক সময়, প্রতিযোগিতা বলে গণতন্ত্র, তারপর কিন্তু এই ভয়টাকে কাটাতে হবে। কারণ এটা কি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয়, মানে সেই ভয়টাকে কাটাতে হবে, তা না হলে গোটা দেশের চেহারা পাল্টাতে পারবে না। আমরা নিজেরাই যদি ভয়ভীত থাকি তাহলে আমরা কেন ভয় খাবো, ওরা আমাদের ভয়ভীত হবে। এবং সে ধরনের একটা চেতনা নিয়ে এগোতে না পারলে অসুবিধা আছে। সেই সঙ্গে আরেকটা কথা, ধরুন কিছুদিন আগে পর্যন্ত, অন্তত বলছি 10, 15, 20 বছর আগে, তখন একটা মানে আমি বলছি যে কীভাবে বলবো, ধরুন বামপন্থী সংস্কৃতি, একটা বাম কালচার, বামপন্থী সংস্কৃতি বলে একটা কিছু বোঝাতো, যে কিন্তু এখন যেন মনে হচ্ছে সব সীমারেখাগুলো। আমি অন্য কিছু বলছি না, আমি বলছি যদি যে অসমান বিয়ের ব্যাপারটা মোটামুটি এখন ধাতস্থ হয়ে গেছে, কিন্তু এই আন্তঃধর্ম বিয়ের ব্যাপারটা এখনো লোকেরা একটু একটু চিমটি কাটে। এটা হওয়া উচিত নয়, আর অনেক ব্যাপকভাবে এটা হওয়া উচিত। সেটা হচ্ছে না, কিন্তু খুব ব্যাপকভাবে হচ্ছে না, 1/1 বেশি হচ্ছে না এখন। এছাড়া আমি বলছি সর্বক্ষেত্রেই, শুধু আমি বলছি যে বিভিন্ন, ধরুন আপনি একটা মানে একটা ধরুন গান, হ্যাঁ, একটা বামপন্থী সংস্কৃতি, বাম তাদের একটা গান, তাদের একটা ব্যাপার এরকম, তাদের নাটক, কিন্তু এখন যেন মনে হচ্ছে যে একটা সীমারেখা যেটা ছিল, সীমারেখাটা ভালো কি খারাপ সেটা হয়তো অন্য প্রশ্ন, কিন্তু সীমারেখাটা উঠে যাচ্ছে বা উঠে খানিকটা হয়তো গেছে। মানে এটাকে আপনি একমত হচ্ছেন যে সীমারেখাটা উঠে গেছে? সমস্যা আছে, সীমারেখাটা উঠে গিয়ে কি ভালো হলো? কোন সীমারেখাটা উঠে গিয়ে? সীমারেখা উঠে গিয়ে মানে আমি বলছি যে
বামপন্থী সংস্কৃতি বলতে একটা নির্দিষ্ট জিনিসকে আমরা বোঝাতাম। অন্তত আমার তো বয়স বেশি না, আমার বয়স 35 বছর। সেটা ছড়াতে হবে, সেটা না ছড়িয়ে যদি হয়ে যায়, মানে লেপটে যায়, আমার তো মনে হচ্ছে এখন মানে তখন হয়ে যায়, তাহলে বিপদ। আমি তো স্বীকার করছি সেটা হওয়া উচিত। মানে এখন তো ব্যাপারটা সবার রঙে রং মেশানোর ব্যাপার হয়ে গেছে। মানে আমার রংটা সকলকে মধ্যে ছড়িয়ে দিতে হবে। এখন তো সবার রঙে রং মেশানো মানে আমার রংটা তাতে ধুয়ে গেলেও সেটুকু মেনে নিতে রাজি আছি, ব্যাপারটা সেরকম হয়ে গেছে। তো আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে কথা বলি। আর কত প্রসঙ্গ থাকবে? আচ্ছা, বাংলা গান নিয়ে তো আপনার মানে বেশ আগ্রহ রয়েছে এবং গান শুনতে ভালো লাগে। আপনি দীর্ঘদিন ধরে গান শুনছেন, মানে আপনি তো ধরুন স্বর্ণযুগের গান নিয়েও দেখেছি গানের পত্রিকাতে লিখেছেন না। তাহলে ধরুন এই যে বাংলা, এই যে 90 দশকে যে বাংলা আধুনিক গানের ক্ষেত্রে, বাংলা গানের ক্ষেত্রে যে একটা আধুনিক গান, আজ থেকে 50-60 বছর আগে বাংলা যে আধুনিক গান উদ্ভাবন হয়েছিল, চমৎকার হয়েছিল। এখন না, আমি বলছি এখনকার গানটা বড্ড বেশি হট্টগোল হচ্ছে। তবে আমার খুব জানি না, মানুষের রুচি বদলায়, আমার রুচি দিয়ে তো আর সবকিছু হবে না, অপেক্ষায় থাকতে হবে। কিন্তু তখন তো লিরিক নিয়ে একটা বেশ বড় অভিযোগ ছিল। তখন আপনি যে সময়কার কথা বলছেন, সেই সময় গানের কথাটা নিয়ে কারণ কথাটা খুব এখানে আমার তত্ত্ব আছে, বেকার ছেলেরা চাকরি বাকরি পেত না, অনেকে হয়তো কেউ হয়তো সুর ভাজত, কেউ হয়তো গান লিখত, সাহিত্য চর্চা করতো, গানও লিখত। অজয় ভট্টাচার্য কবি ছিলেন, গীতকার ছিলেন। প্রণব রায় কবি ছিলেন, গীতকার ছিলেন। এরা কবিতা পত্রিকায় এদের কবিতা ছাপা হয়েছে। এখন সেই জিনিসটা তো চলে গেছে। এখন প্রায় নিরক্ষর মানুষ গান লিখছেন। যিনি এই করছেন, মুগুর ভাবছেন, তিনি গান লিখছেন। কিন্তু তার সঙ্গে ধরুন আমি বলছি যে এই যে ধরুন 90-এর দশকে যে বাংলা গানের ক্ষেত্রে একটা বাঁক বদল তো ঘটেছে। আমাকে আমার স্ত্রী বলছিলেন যে স্বাগতা লক্ষ্মী গান লিখছে। আমি বললাম ভালো তো, স্বাগতা লক্ষ্মীর মতো কেউ আরো কয়েকজন যদি গান লেখেন, তাহলে গানের সাংস্কৃতিক মানটা একটু উপরে উঠবে, ভালোই তো। এবং আমি বলি এই যে সুমনও তো খারাপ হবে না, ও সাংস্কৃতিক, ওর যে লেখাটাকে আমি দেখেছি, ওর একটা ধরনের, সেটা তো একটা বড় ব্রেক, বড় একটা বাঁক বদল তৈরি করে দিয়েছে। কিছু সব পরীক্ষা যে খারাপ হচ্ছে আমি তো বলছি না। আপনি কি নতুন গানগুলো শোনেন? মানে নতুন কিছু শুনি সবসময়, যেমন আমি কানে ভালো তো শুনি না, সুতরাং এই জগঝম্প আমি বন্ধ করে দিই, কারণ আমি কিছুই বুঝতে পারি না। যেমন সুমনের গান নিশ্চয়ই শুনেছি। সুমনের গান একটা দুটো, অন্তত আমি সুমনের লেখা দেখেছি। গান যতটা শুনছি তার চাইতে গানের পাঠ দেখেছি আমি। সে পাঠটা খারাপ না, স্মার্ট লেখা, ভালো, এবং কিছুটা সমাজ চেতনা আছে, যেটা প্রায় একদম হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল বাংলা গান থেকে। একটা প্রবন্ধ পড়লাম এই সমস্ত নিয়ে, অরুণ কুমার বসু লিখেছেন, বিভাবের একটা সাম্প্রতিক সংখ্যা, যেটা এবারে পুজোর সময় বেরিয়েছে, শারদীয় সংখ্যার আগে, প্রাক শারদীয় সংখ্যা। আচ্ছা আচ্ছা, অনেক গানের উদাহরণ দিয়েছেন কিছু। এটা মানে আমাদের কাছে খুব বলতে চাইছি যে খুব একটা সম্ভাবনাময় বলে মনে হয় যে মানুষকে গান শোনাতে আগ্রহী করে তোলা। সুমনের কথা বলছি, সুমন বা তার পরবর্তী ক্ষেত্রে যারা এসছেন। আবার স্বাগতা লক্ষ্মীর ক্ষেত্রে আমি বলবো, স্বাগতা লক্ষ্মীর গানের লিরিক কিন্তু পুরোনো গানের লিরিকের কাছাকাছি। সেখানে ততটা সমাজ চেতনা বা এরকম অনেকটা রোমান্টিক, ভালো রোমান্টিক গান খারাপ নয়, ভালো রোমান্টিক গান, হ্যাঁ সেটা খারাপ নয়। এবার কবিতার কথা একটু বলুন। আপনি তো কবিতা আমি পড়া ছেড়ে দিয়েছি। হ্যাঁ, কেন ছেড়ে দিলেন সেটাই বলছি। আপনি তারাপদ রায়ের দারিদ্র রেখার দারুণ প্রশংসা করেছেন, আপিলা চাপিলা। এখন কটা রয়েছে?
3:30 না? একজনকে সময় বিরক্ত করছি। আমি অশোক মিত্র, আমি অসময় নয়, তোমাকে নয়, আমি শরৎ কুমার মুখোপাধ্যায়কে চাইছিলাম। এইমাত্র কবিতা পড়লাম, দারুণ কবিতা। কোনটা আবার ইসে যেটা বেরিয়েছে, জীবনানন্দকে একেবারে দারুণ কবিতা। আমি তো বললাম যে এত ভালো কবিতা বহুদিন পড়িনি। হ্যাঁ, তা তোমার কবিতা নেই, তোমাকে কি করে বলবো? এই সংখ্যায় নেই, এই সংখ্যায় আমি তো তোমার কবিতা দেখলাম না। কোথায়? আমি তো খুঁজছি উল্টে পাল্টে, তোমার কবিতা দেখলাম না। হ্যাঁ, মা ও মেয়ে, আচ্ছা দেখবো মা ও মেয়ে আছে কিনা। না না, প্রথমে তো দেখলাম নীরেনের কবিতা, সুভাষ মুখার্জি নীরেন, তারপরে শরৎ কুমার মুখোপাধ্যায়, তারপর তোমার। হ্যাঁ হ্যাঁ, তারপরেই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ওটা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কানটা মনে, আরে কানটা আমার মনে নি তো, আগে আমার কানটা আগে মনে নি। হ্যাঁ, কানটা বলে নিলাম, তারপরে তুমি। ঠিক আছে। হ্যাঁ, না দেখিনি। হ্যাঁ, এই শারদীয় সংখ্যা না, কিন্তু আমি বলছি সাপ্তাহিক সংখ্যা। হ্যাঁ, শারদ কবিতা। আচ্ছা, তোমার কবিতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, সেই জন্যই, সেই ভয়ে আর কি তোমার দিকে চোখ যায়নি। হ্যাঁ, ওই নবনীতার ভয়েই তোমার দিকে চোখ যায়নি। আচ্ছা, আমার তার কথা নয়। আচ্ছা ভালো। এখন কিন্তু আজ থেকে আমার শরৎ কুমার মুখোপাধ্যায় বলুন, আমার শরৎ কুমার মুখোপাধ্যায় এখন থেকে। হ্যাঁ হ্যাঁ, দারুণ কবিতা, দারুণ কবিতা। হ্যাঁ, আর কিছু বলার নেই আমার। হ্যাঁ হ্যাঁ, এবং বিজু আমাকে যতই গালাগাল দিক, আমি বলবো দারুণ কবিতা। হ্যাঁ, ঠিক আছে। বহুদিন পরে আনন্দ পেলাম একটা কবিতা পড়ে। আচ্ছা ঠিক আছে। তারপরে রায়কে তো আপনি ভীষণ প্রশংসা করেছেন, দারিদ্র রেখা। তো এখনকার কবিতা পড়েন না বলছেন, আমার পড়েনও দেখছি। হ্যাঁ, এখনকার কবিতা পড়েন, কবিতা পড়া ছেড়ে দিয়েছেন বলছেন, কিন্তু আসলে বোধহয় ছাড়েননি। নালেই ফোনটা হতো না, নালেই ফোনটা হতো না। ফোনটা কাকে করলাম বুঝতে পেরেছি, বিজয় মুখোপাধ্যায়কে করেছেন। বিজয় মুখোপাধ্যায়কে করেছেন, শরৎ কুমার মুখোপাধ্যায়কে চেয়েছেন, হয়তো বাড়িতে নেই। এখন বিজয় মুখোপাধ্যায়ের কবিতা আমাকে পড়তেই হবে, কারণ আমার গলা কেটে দেবে। না, কিন্তু তাহলে এখন তো আমি কবিতা পড়ে পড়ি না, ভয়ই পড়ি না। কেন ভয়? কিসের ভয়? ভয় হচ্ছে এরা সব তো চেনা মানুষ। হ্যাঁ, পড়লি বলতে আমার কবিতা কেমন লাগলো, যেমন বিজয় মুখোপাধ্যায়, তখন কি করে মুখের ভর বলি তোমার কবিতা হতে বিক্রি কিচ্ছু লাগলো, তার চেয়ে বলা হলো যে পড়ি না। তাহলে কবে থেকে ছেড়ে দিলেন কবিতা? হ্যাঁ, কবে থেকে ছেড়ে দিলেন? যাকে আর কত বছর বাঁচবো, এখন সন্ধি স্থাপন করে ভাবতে হয়। না, কবিতা পড়া ছেড়ে দিলেন কবে থেকে তাহলে? কবিতা পড়া তো আপনি এই কত 10-12-15 বছর। কিন্তু তারাপদ রায় দারিদ্র রেখার তো আপনি ভীষণ প্রশংসা করেছেন। সেটা কবিতা হিসেবে নয়, আমি বলছি যে অর্থনীতিবিদদের যুগারে চর বেড়েছে বলে। না, আপনাকে তো সেটা পড়তে হয়েছে, এই জায়গায় আসার জন্য তো আপনাকে পড়তে হয়েছে সেটা। আর বাংলা ভাষা নিয়ে তো আপনার দীর্ঘদিন ধরে একটা মানে বক্তব্য রাখছেন বাংলা ভাষার ব্যাপারে। যে বাংলা ভাষা থাকবে না, আমি ভেবেছিলাম অন্তত ওই বাংলাদেশে থাকবে। আমার এক বাংলাদেশের বন্ধু গত সপ্তাহে এসেছিলেন, অতিথি 2 দিন ছিলেন। তিনি আমাকে বলে গেলেন যে বাংলাদেশেও থাকবে না। সুতরাং
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই ব্যাপারে কোনো প্রস্তাব কি আছে মানে বাংলা- হুম? এই ব্যাপারে কোনো নির্দিষ্ট প্রস্তাব কি আছে আপনার? প্রস্তাব নেই। কোনো প্রস্তাব নেই। বাংলা ভাষাকে ভাষাকে ভালো না বাসলে ভাষার চর্চা হয় না। ভাষাকে ভালোবাসতে হবে। এবং আমাদের যেটা হচ্ছে, যেটা আমি বারবার বলছি, যে আমাদের যে সমাজের যে দিক নির্দেশ করেন এখনো মধ্যবিত্ত সমাজভুক্তরা, এবং মধ্যবিত্তরা বাংলা ভাষা সম্বন্ধে আগ্রহ হারিয়ে ফেলেছেন, শ্রদ্ধা হারিয়ে ফেলেছেন, এক ধরনের বিদৃষ্ট ভাব এবং নিজেদের মাতৃভাষা সম্বন্ধে তাদের মনে অনুপ্রবেশ করেছে। এই অবস্থার পরিবর্তন না হলে কিছু করা যাবে না। আমি কোথায় যেন লিখেছি এটা, যে রাস্তা দিয়ে কিংবা ট্রেনে